রাজবাড়ী জেলার চরঝিকরি গ্রাম। ফ্যামিলি কার্ডের জন্য ৩ মাস আগে গ্রামের এই বাড়িটিতেই প্রথম এসেছিলেন সরকারি কর্মকর্তারা। কিন্তু সে সময় বিধবা এই 2 নারী আবেদন করলেও কার্ড পাননি, টাকাও পাননি। এ পর্যন্ত আমি কত ফিরি ফজলাই গেছি, এর আমার কোনো খাওয়াই নাই, কত কাট হয় নাই, ফিরে আসি, কাট হয় নাই, ফিরে আসি। এই কটাটা আবার আমি টোস্ট মানে কিনে খাতাম। ওর সাথে কাইলো অনলাইন করে আলাম, অনলাইনে কাগজ দিল, বললে তো পাবে না রাহাজ যাবি নি। তবে হতদরিদ্র এই 2 নারী ফ্যামিলি কার্ড না পেলেও পাশেই আপাত দৃষ্টিতে সচ্ছল এই পরিবার আবার কার্ড পেয়েছে। ছেলে চাকরি করে, স্বামীর আছে মুদি দোকান, কিন্তু প্রতি মাসে 2,500 করে টাকা পাচ্ছেন তারা, খরচও করছেন। আপনাদের তো ছোট সংসার, আইন কেমন ভালো, মানে এই কার্ড তো না হলেও চলতো। হ্যাঁ, কার্ডের জন্য আবেদন করবেন কেন? আবেদন করি নাই তো, এই গ্রামবাসী দেখছে আর এই সাথে সবারই আছে, আমারও কাগজপাতি চাইছে দিছি। ধরেন যে ছেলে বাড়ি আসলে হয়তো বাজারে পর যাবি, আমি দাও 100, এই চুল কাটতে যাবো দাও 100, হচ্ছে এই যে আসলেও দাও 2,000 মার্কেট করবো। টাকা যে যখন চায় সেনে খরচের দরকার সেনে খরচ করা লাগে। পাশের গ্রামে আবার কয়েকজনকে পাওয়া গেল যারা কার্ড পেলেও টাকা পাচ্ছেন না। কার্ড আছে কিন্তু টাকার কোনো অংশ ঋণ দেয় না। কি সমস্যা কিছু বলছে? তা বলে নাই, কয়েছে কি যে আপনি এটা থুয়ে যান, পরে বাসে দেখা যাবে, দেখি কি করা যায়। কিন্তু সবাই পায়, আমি পাইনি। এখন কাল অফিসে গেছিলাম, তা বললো কি যে আপনারা বিকাশ দিয়েছেন কে না রকেট দিয়েছেন কে, আমার রকেট, আমার ছেলে বলে রকেটই বলছে। আর উনিরা কয় কি আমরা বিকাশে টাকা দিছি, বুঝছেন? সেজন্য আমি 4বার না 3বার দিয়েছে, একবারও পাইনি। রাজবাড়ীর এই পাংশা উপজেলায় গত ফেব্রুয়ারিতে এরকম ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে 1201 জনকে। তবে যারা কার্ড পেয়েছেন তাদের কেউ কেউ এই অভিযোগ করছেন যে তাদের কাছে কার্ড এসেছে কিন্তু গত 3 মাস ধরে তারা কোনো টাকা পাচ্ছেন না। আবার কেউ কেউ বলছেন তারা টাকা পেলেও কার্ড এখনো বুঝে পাননি। আবার এরকম অনেক মানুষও হতদরিদ্র যারা অভিযোগ করছেন যে তারা গরিব হওয়া সত্ত্বেও তাদেরকে এই কার্ড দেওয়া হয়নি, যদিও তারা আবেদন করেছেন 3 মাস আগেই। তবে স্থানীয় কর্মকর্তারা বলছেন ভুল তথ্য দিয়ে সম্পদশালী কেউ কার্ড পেয়েছে কিনা কিংবা এক্ষেত্রে কোনো অনিয়ম হলে সেটা যাচাই করা হচ্ছে। আমরা অলরেডি ফিল্ডে যাচাই বাছাই শুরু করছি এবং যাচাই বাছাই করতেছি। এখন কিছু লোকজন হয়তো তথ্য গোপন করতে পারে, পুরোটা যাচাই বাছাই করতেছি যে আসলে তারা কি মিস ইনফরমেশন দিচ্ছে বা কতজন দিচ্ছে বা কেমন। বাংলাদেশে ফ্যামিলি কার্ড নিয়ে যখন এরকম নানা অভিযোগ পাওয়া যাচ্ছে তখন দেশটির সরকার নতুন অর্থ বছরের জন্য নতুন বাজেট দিয়েছে, যার আকার ছাড়িয়ে গেছে 9 লাখ কোটি টাকা। বাজেটে যেসব কারণে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে ব্যয় বেড়েছে সেখানে অন্য অনেক কারণের সঙ্গে আছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো ব্যয়ের নতুন খাত সৃষ্টি করা। কিন্তু প্রশ্ন হচ্ছে, সামাজিক খাতে এত টাকা সরকার কোথা থেকে জোগাড় করবে? একটি কায়দা হচ্ছে, কোনো অর্থনীতি যদি সংকুচিত থাকে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য, সংকোচন থেকে সম্প্রসারণ করা দরকার। অর্থনীতি যখনই সম্প্রসারিত হয় তখন প্রত্যক্ষ কর বাড়ে, ভোগ ব্যয় থেকে মূল্য সংযোজন কর বাড়ে এবং একই সাথে শুল্ক বাড়ে। তাহলে প্রবৃদ্ধির সাথে সাথে করের পরিমাণ, করের হার না বাড়িয়েও বাড়বে। দ্বিতীয়টি হচ্ছে কর অব্যাহতি, কর জালিয়াতি, কর ফাঁকি দেওয়া হয়েছে। এখান থেকে আমরা ইতিমধ্যেই যে সমস্ত ব্যবস্থা নিয়েছি তার কারণে আমাদের রাজস্ব আহরণের যে মাত্রা বাজেটে নির্ধারিত হয়েছে সেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে। বাংলাদেশে সরকারের পক্ষে রাজস্ব আদায় করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। দেখা যাচ্ছে সংস্থাটি এবার বেশি অর্থ আদায় করবে এই আশায় ব্যয়ের খাত তৈরি করে রেখেছে সরকার। যদিও অতীতের অভিজ্ঞতা হচ্ছে এমন আশা সেভাবে বাস্তব হয়নি। ফলে টাকা না পেলে সরকার শেষ পর্যন্ত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সামাজিক নিরাপত্তা খাতের অর্থ জোগাড় করতে ঋণের দিকে ঝুঁকবে বলেই মনে করছেন এই অর্থনীতিবিদ। এনবিআর এর সক্ষমতা এখন যতটুকু আছে, এখন যে রানিং যে অর্থ বছরটা সেখানে প্রায় 1 লাখ কোটি টাকার বেশি কিন্তু তারা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি, লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছে। তাকে আপনি আবার চাপ দিলেন, সে আসলে কতটুকু সেই চাপ নিতে পারবে সেটা কিন্তু আমাদের মানে আলোচনায় আনতে হবে। এটার ইম্প্যাক্ট হচ্ছে যে তারা লোন করবে এবং সেটা কোত্থেকে নেবে, সেটা হলো আমাদের ব্যাংক থেকে নেবে। আর ব্যাংক থেকে যখনই নেবে তখনই কিন্তু ব্যাংকে আবার ওই আমাদের ব্যাংকের যে মূল কাজ সেই কাজটা বিনিয়োগের জন্য যেটা সেটা কিন্তু তার সংকলন পারবে না। তাহলে হবে কি, সেখানে কর্মসংস্থানে একটা চাপ পড়বে, ইনফ্লেশনে কিন্তু একটা ভূমিকা রাখবে। তবে সমস্যা আরও আছে, সেটা হচ্ছে সরাসরি এভাবে নগদ টাকা কতদিন দেয়া হবে। বিশেষ করে দুর্নীতি এবং সচ্ছল পরিবারকে টাকা দেয়া হলে সেটা উল্টো ফল দেবে বলেই সতর্ক করছেন অর্থনীতিবিদরা। এখন কথা হলো কি, করদাতাদের টাকা দেওয়া মানে যাতে করে উন্নয়নে লাগে সেটা। এখন যদি আপনি একজনকে সারা বছর বসায় টাকা দিয়ে আপনি খাওয়ালেন, তাহলে তো অর্থনীতির জন্য কিছু হলো না। ঠিক আছে, এটা হয়তো বা কল্যাণের ক্ষেত্রে কাজ হলো, কিন্তু আলটিমেটলি আমরা চাই যে সে ধরনের লোককে দেওয়া যে 1 বছর 2 বছর পরে স্বাবলম্বী হবে। অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর পর
এটা যাচাই বাছাই করা উচিত যে যাদেরকে অর্থায়নটা করা হয়েছিল তাদের এটা এখন আর প্রয়োজন আছে কিনা। যদি না থাকে তাহলে অন্য খাতে ব্যবহার করা। যে কোনো ভাতার আসলে ইম্প্যাক্ট কি, প্রভাবটা কি, এটা যাচাই বাছাই করতে হবে এবং তারপরেই সিদ্ধান্ত নিতে হবে যে আমি এটাকে রিডিজাইন করব, এটাকে স্কেল আপ করব, আমি কিভাবে সামনে আগাবো। তো এই পর্যায়ে যেহেতু এটা সবে শুরু হয়েছে, আমি মনে করি যে এটা চালু হওয়া উচিত এবং দেখা উচিত যে বিষয়গুলো আমরা বললাম সঠিকভাবে এটা ডিজাইন হয়েছে কিনা, এটা যাদের কাছে পৌঁছানোর কথা ছিল তাদের কাছে পৌঁছেছে কিনা। আমরা অতীতে যে সব ভাতা এরকম দেখেছি, আমরা বেশিরভাগ দেখেছি যার পাওয়ার প্রয়োজন সে পায়নি, যার প্রয়োজন না সে পাচ্ছে। কিন্তু সরকারের কি তালিকা পুনর্মূল্যায়ন বা সংযোজন বিয়োজন করার উদ্যোগ আদৌ আছে? অবশ্যই সংযোজন বিয়োজন হবে। যার প্রাপ্তি তিনিই পাবেন, যার প্রাপ্তি নাই তিনি কেন পাবেন? আগে যে অভিযোগটা করা হতো, অভিযোগটা কি ছিল? যে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তালিকাভুক্তি করা হতো। আর আমরা ফ্যামিলি কার্ডে কি করেছি? আমরা বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি নিয়েছি, অর্থাৎ পোভার্টি মিনস টেস্ট করেছি এবং স্কোরিংয়ে যারা প্রাপ্য হয়েছেন তারাই কিন্তু প্রাপ্ত হয়েছেন। তবে সরকারের কাগজের হিসাব বাস্তবে এভাবে নাও মিলতে পারে। রাজবাড়ির অভিজ্ঞতা অন্তত সেটাই বলছে। ফলে সরকার কিভাবে এসব ব্যয় সুবিধাভোগী নির্বাচনে অনিয়ম এবং ভাতা প্রাপ্তদের আর্থিক অবস্থা মনিটরিং করবে তার উপরই নির্ভর করছে এই উদ্যোগের সাফল্য ব্যর্থতা। তাফসির বাবু, বিবিসি নিউজ বাংলা।